সবাইকে স্বাগত জানাচ্ছি ইয়েস্টারডেস ফোন কলের আজকের এপিসোডে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো আহ তার শিরোনাম নির্মাতার বিনির্মাণ। এবং আমরা কথা বলবো দুজন নির্মাতার সাথে। তাদের একদম শুরুর অভিজ্ঞতা থেকে শুরু করে তারা এখন পর্যন্ত যে ধরনের কাজ করেছেন, তাদের কাজ নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার অভিজ্ঞতা, বিশেষ করে সম্প্রতি তারা ইউরোপ ট্যুরে গিয়েছিলেন তাদের সিনেমা নিয়ে, সেই অভিজ্ঞতাও শুনবো। যেহেতু আমরা তিনজনই ত্রিশালের, ওই অর্থে আমরা একই ক্যাম্পাসে একটা সময় একসাথেই ছিলাম এবং তোমাদের কাজ, তোমাদের অ্যাক্টিভিটিস কাজ থেকে দেখার সৌভাগ্য হয়েছে। বা আমরা অনেক বিষয়ে অনেক সময় অনেক কিছু নিয়ে আলাপ করেছি, এবং আমার যতদূর মনে পড়ে যে তোমাদের কাজ বা তোমাদের এই যে জার্নি, এইটার পিছনে ক্যাম্পাসের একটা আলাদা ভূমিকা আছে। বা ক্যাম্পাস, আমি যেটাকে বলছি আনঅ্যাভয়েডেবল ইন্সপিরেশন, মানে এটা হয়তো কতখানি কনসিয়াস তা আমি জানি না, কিন্তু ক্যাম্পাস একটা বড় ভূমিকা পালন করেছে। তবে শিশিরের কাছে আগে শুনবো, তারপর সুষময়ের কাছে, যে ত্রিশাল বা কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের রোল কি আসলে তোমাদের এই ফিল্ম মেকার হয়ে ওঠার পিছনে। আসলে আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন ২০১২ সাল ফিল্ম মেকিংটা স্টার্ট করি আমার কলেজ লাইফ থেকে। তো যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই তখন একটা নতুন বিশ্ববিদ্যালয়। তো ১ম এ আসলে আমরা লোকজন খুঁজতাম আরকি। আমি যখন ক্যাম্পাসে এসে ভর্তি হই, তো তখন হতো কি যে খুব একটা ক্লাস করতে ভাল লাগতো না। চারুকলা ডিপার্টমেন্ট কিংবা নাট্যকলা ডিপার্টমেন্ট, মিউজিক ডিপার্টমেন্টে বেশ কিছু বন্ধু-বান্ধব আমার ডিপার্টমেন্টের থেকেও বেশি ওরকম একটা সার্কেলের মাধ্যমে আসলে ক্যাম্পাসে সময় কাটতে শুরু করে। তো ধীরে, ধীরে দেখা যায় যে একটা নিজস্ব সার্কেল তৈরি হইতে থাকে। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এরকম করে যায় এবং বিশ্ববিদ্যালয়ে আমরা বিভিন্ন ধরনের আ ফিল্ম স্ক্রিনিং এবং ফটোগ্রাফি এক্সিবিশন এগুলা করতে থাকি বিভিন্ন ফিল্ম ক্লাব, ফটোগ্রাফি ক্লাব বা ডিপার্টমেন্ট ভিত্তিক বিভিন্ন আয়োজনের সাথে। তো আসলে ওই সময়টা তো একদমই মানে বলা যায় যে আমরা যখন আ সবেমাত্র আসলে নিজেদেরকেও বুঝতে শিখতেছি। আমরা একটু আমরা খুবই বয়স কম। আমরা ফিল্ম মেকিংটা আসলে পার্টিকুলারলি আ গুরুমুখী বিদ্যার মতো করে শুরু করা হয়নি। অনেকের যেরকম হয় যে কোনো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অথবা এরকম একটা জায়গায় থেকে। তো আমি যখন বিশ্ববিদ্যালয়ে ১ম ভর্তি হই, আমি তখন আসলে শুনছিলাম যে ত্রিশালে বিশ্ববিদ্যালয়েও ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ আসবে। কিন্তু কবে আসবে ঠিক ওরকম আসলে একটা আ মানে ওই ব্যাপারটা ঠিক জানা ছিল না। আমি ইংরেজি বিভাগে ভর্তি হই। এবং আমার আসলে লাইক আমি অবশ্যই বলব যে ইট ওয়াজ লাইক এ unavoidable inspiration and like build up time also. কারণ বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে যেটা হয় কি যে আমরা পড়াশোনার পাশাপাশিও পার্টিকুলারলি আ আ মানে বিভিন্ন ফিল্ম মেকার ফ্রেন্ডস বা বিভিন্ন আর্টিস্ট ফ্রেন্ডস তো সবাই আসলে হয় কি যে তাদের নিজস্ব ক্রাফটটা আ মানে আমরা কেউই আসলে তখন তো ফিল্ম মেকার না। সো ব্যাপারটা হচ্ছে যে লাইক স্টুডেন্ট ফিল্ম মেকার কাইন্ড অফ একটা অ্যাপ্রোচ অথবা স্টুডেন্ট আর্টিস্ট কাইন্ড অফ একটা অ্যাপ্রোচ এবং অনেক বেশি পরিমাণ ড্রিমস, এই করে ফেলবো, ওই করে ফেলবো। কিছু ছোটখাটো অ্যাটেম্প্ট। আ সো এরকম আসলে একটা জায়গার মাধ্যমেই ব্যাপারটা শুরু হয়। আর এটা যদি ঢাকায় হতো মানে ইট উড বি ভেরি ডিফারেন্ট ফর সিউর এবং ঢাকায় হলে হয়তোবা ব্যাপারটা কোনো ফিল্ম প্রোডাকশন হাউস, কোনো ফিল্ম ডিরেক্টর অথবা কারো আন্ডারে থেকে আসলে এক ধরনের গুরুমুখী বিদ্যার মতো একটা ব্যাপার হইতো। এটা যেরকম করে আসলে হইছে, ইট ওয়াজ গুড যে ট্রায়াল অ্যান্ড এরর এবং এর মাধ্যমে আসলে একটা একটা নিজস্ব জাজমেন্ট তৈরি হওয়া, একটু নিজের মতো করে দেন পরবর্তীতে পড়াশোনা। সো ইটস অ্যাকচুয়ালি লাইক লং জার্নি। ধন্যবাদ। এবং সুষমার ক্ষেত্রেও আমি জানি, আমি তোমাদের দুজনের কাজই যতখানি দেখেছি, তোমাদের ক্রেডিট লাইনে অনেক বন্ধু বান্ধবের নাম থাকে, তাদেরকে আমিও চিনি পার্সোনালি। এবং এইটার থেকেই আমার আসলে ধারণা যে ত্রিশাল সুষময়ের জন্য নিশ্চয়ই একটা আনঅ্যাভয়েডেবল এক্সপেরিয়েন্স, মানে ইন্সপিরেশন। এবং এই জার্নিটা কেমন একদম শুরুর দিকে? আমাদের ক্যাম্পাসে ভর্তির পরে শুরুর দিকে ফিল্ম ফটোগ্রাফি ক্লাবের যে অ্যারেঞ্জমেন্ট গুলো হইতো, ফিল্ম স্ক্রিনিং বা ফটোগ্রাফি এক্সিবিশন, এই জিনিসের এক্সপিরিয়েন্স গুলো তখন একদম শুরুতেই আমাদের একটা একটা দিকে মনোযোগ দিতে হেল্প করছে। কারণ আমরা তখন আরো অনেক অনেক কিছুর মধ্যে ছিলাম ক্যাম্পাসে। তো তারপর একদম একাডেমিক একটা জার্নি গেছে, সেটা মানে ফিল্ম শেখার বেলায় আমাদের কোর্স ওরিয়েন্টেড মেকিং বা এই বিষয়গুলোর মধ্যে। তবে ৩০ সালে ইউনিভার্সিটি আমাদের টোটাল টাইম যে জিনিসটা সবচেয়ে বেশি দিচ্ছে, আমার বাসার একদম পাশেই ৩০ সাল।
আমার বাসা ভালুকায়। তো একই জিনিস হয়েছে মানে আমি হচ্ছে আমার ক্যাম্পাস লাইফের পুরা সময় মূলত ক্যাম্পাসেই থাকছি, বাসায় থাকি নাই। তো আমার হচ্ছে ত্রিশালে টোটালি একটা কমিউনিটি পাওয়া গেছে, যে কমিউনিটিটা টোটাল টাইম এই এনার্জিটা দিয়ে রাখছে বা শেখার সুযোগ করে দিছে। তো আমি ডিপার্টমেন্ট একাডেমিক ভাবে যতটুকু শেখা বা এই পুরো ব্যাপারগুলা মানে যে বড় অংশ লাগে এই কমিউনিটিটাই, সেটা আমার ডিপার্টমেন্টের ভেতরে ডিপার্টমেন্টের বাইরে এই সমস্ত কিছু মিলে। বিশালের একটা অদ্ভুত ব্যাপার যেটা আছে এটা হচ্ছে যে এটা ময়মনসিংহ শহর থেকে আসলে অনেক বেশি পরিমাণ দূরে না, কিন্তু পুরো ক্যাম্পাসটা আমাদের যে জায়গা এটা আসলে একদম আশপাশ এরিয়াটা পুরোপুরি গ্রাম কাইন্ড অফ একটা সিচুয়েশন। তো এবং আমরা ধীরে ধীরে দেখতেছি একটা গ্রাম কিভাবে আসলে একটু একটু একটা মফস্বল শহরের মতো হয়ে যাচ্ছে ধীরে ধীরে, এবং আমরা প্রতিনিয়তই আসলে একটা চেঞ্জ দেখতে পাচ্ছি আর কি। ক্যাম্পাসটা গ্রো করতেছে। সো সবকিছু মিলিয়ে আসলে ব্যাপারটা খুব অদ্ভুত একটা ব্যাপার ছিল। হ্যাঁ, আমি খুবই অ্যাগ্রি করি তোমাদের অবজারভেশনের সাথে। আমারও যেটা মনে হয় যে তোমরা যেই ব্যাপারটা করতে পেরেছো ক্যাম্পাসে তোমরা সবাই ধরো বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন ব্যাচের স্টুডেন্টরা মিলে এবং আসছো বিভিন্ন জায়গা থেকে। ময়মনসিংহ থেকেও আছে যেরকম, তেমনি তো চিটাগং, রংপুর, অনেক দূরের মানুষজন আছে। সবাই মিলে তোমরা ক্যাম্পাসে তো একটা সুষম যে কমিউনিটির কথা বললে সেটা তো ছিলই, সেটা আমরা টিচাররাও অনেকটা ফিল করতাম। তার চেয়ে বড় যেটা আমাকে ইমপ্রেস করেছিল যে ক্যাম্পাসের বাইরেও আশেপাশের যে এলাকাগুলো ধরো ওই বটতলা থেকে শুরু করে এইদিকে সেই আরেকটা যে চিকনার মোড়, এই পুরো জায়গাটা মিলায় মনে হচ্ছে যে এইগুলো সব এক্সটেন্ডেড ক্যাম্পাস। এবং তোমাদের যে কিছু আড্ডার জায়গা আলাদা আলাদা করে, আমার মনে আছে কিছু জায়গায় আমিও বসছি, এই যে ফিল্ম জোন বলে একটা ছিল, এইদিকে মনে হয় হ্যাঁ, জ্ঞানের গলি বলে একটা জায়গা ছিল। তো আমার কাছে মনে হচ্ছে যে এই এই আড্ডাগুলো নিশ্চয়ই একটা বড় ভূমিকা পালন করেছে। এই যে তোমাদের আড্ডা তো নিশ্চয়ই, আড্ডা তো খুবই পার্সোনাল জিনিস, কিন্তু একই সাথে আড্ডা তো আসলে খুবই আমাদের কালচারে খুব প্রফেশনাল ইয়ের ক্ষেত্রেও হেল্প করে অনেক সময়। তোমরা এটার হুম। সাথে এগ্রি করো কিনা? মানে সবগুলা বা যে কাজগুলা ক্যাম্পাসের ভিতর হয়েছে দেখা গেছে মানে মোস্টলি ব্যাপারগুলো সব ফিল্ম জোন ওরিয়েন্টেড। ওই জায়গা থেকে আসা বা ওই জায়গায় বসে প্ল্যান করা হচ্ছে, ওখান থেকে বের হয়ে যাওয়ার পরে প্ল্যান করা হয়েছে বা প্ল্যান করে ওখানে যা বসা হয়েছে। এখন আমার মনে আছে আমরা যখন ওই কুয়াশা উৎসবের প্রথমবার করার অ্যাপ্রোচে যাচ্ছি বা এক ধরনের প্ল্যানিং করতেছি, তখন ফার্স্ট সিরিয়াস মিটিংটা ওই ফিল্ম জোনে যা বসা হয়েছিল যে ওকে আজকে আমরা সিরিয়াসলি বসে আলাপ করব ব্যাপারটা নিয়ে। তারপরে কয়েকবার ওই জায়গা সেন্ট্রিক একটা ব্যাপার তৈরি হয়েছে। তো আমাদের মানে ক্যাম্পাসের ভেতরের স্পেস গুলা এমন হয় যে ক্যাম্পাসের ভেতরের স্পেস গুলার মধ্যে স্টুডেন্টদের ক্রাউডটারে রাখা একটু টাফ হয়ে যায়, কারণ ভেতরে হচ্ছে আমি জানি না কেন ক্যাম্পাসের ভেতরে কেউ ওইভাবে বসতেই চায় না, ক্যাম্পাসের বাইরেই বসতে চাইছে সবসময়। তো ওই আড্ডা জায়গাগুলো একটা ভালো হেল্প করছে ব্যাপারগুলোতে। ফিল্মের ডেফিনেশন তো নিশ্চয়ই খুবই একটা, একই সাথে খুবই কনক্রিট এবং একই সাথে খুবই ভেগ একটা ব্যাপার। এবং আমি জানি না হাউ টু ডিফাইন ফিল্ম, বাট আমি খুবই ইনক্লুসিভ একটা সংজ্ঞা যদি ধরে নিই যে ফিল্মের ওই ফ্রেম বা হচ্ছে রিল, এই শব্দগুলো ব্যবহার করি, যে কোনো কিছুকে ফ্রেম করা, রিয়েলিটিতে যাই ঘটুক, সেটা তোমার ফ্যান্টাসি হোক রিয়েলিটি হোক, সেটাকে ফ্রেম করাটাকে যদি আমি ফিল্ম বলি খুব ইনক্লুসিভ অর্থে, তাহলে তো আমাদের, আমরা যেমন বলি যে আমরা জীবন থেকে অনেক কিছুকে ফ্রেম করে সিনেমা হিসেবে দেখাই, একই সাথে কিন্তু সিনেমাও আমাদের লাইফকে শেপ করে। এবং তোমাদের ক্ষেত্রে আমি জানি তোমরা যদি ফিল্ম মেকিং এ না যেতে তোমাদের লাইফ অন্যরকম হতো, তোমাদের কাজ অন্যরকম হতো। আহ, এবং আমি ইনকে শিশিরের সাথে কাজ করেছি, সুষময়ের সাথে কুয়াশা উৎসবের সময় অনেকবার বসা হয়েছে, এবং আমার মনে হয়েছে যে তোমাদের তো আরো অনেক কিছুতেও আগ্রহ আছে, শুধু যে সিনেমায় তা না, গানে আগ্রহ আছে, আরো নানান বিষয়ে। তো এই যে ফিল্ম খুব ইনক্লুসিভ অর্থে ফিল্ম, সেটা আসলে তোমাদের লাইফকে কেমন করে শেপ করলো, বা ওভারঅল মানুষকে কিভাবে, মানুষের রিয়েলিটিকে কিভাবে শেপ বা রিশেপ করে বলে তোমাদের মনে হয়? এমনিতে তো আসলে ধরেন ফিল্ম অ্যাজ এ মিডিয়াম হিসেবে যখন আমরা অথবা যে কেউই অ্যাজ এ ফিল্ম মেকার হিসেবে ধরে নেয় যে ধরেন এটা আমার মিডিয়াম, তো এটার সাথে আসলে বোঝাপড়া একটা মানে পর্যায়ক্রমিক একটা ধাপ থাকে আমার কাছে মনে হয়। এবং পর্যায়ক্রমিক ধাপটা অনেকটা এরকম যে লাইক ধরেন অ্যাজ এ দর্শক আমি ছোটবেলা থেকেই চলচ্চিত্র দেখতেছি, আমি ফিল্ম দেখতেছি, আমি এটাকে যে কোনো নামেই আসলে বলি না কেন, আমরা একসময় মুভি বলতাম,
আমরা এখন সবসময় মানে প্রমিত অর্থে ফিল্ম বলি, আমরা সিনেমা ইউজ করতাম। বাট আমি যদি সংজ্ঞায়নের জায়গা থেকে আসলে ফিল্ম অ্যাজ এ মিডিয়ামের জায়গাটা ধরি, তো আমার কাছে মনে হয় যে লাইক অ্যাজ এ স্টুডেন্ট ফিল্ম মেকার অথবা মিডিয়ামটা বোঝার জন্য মানে মানে আমার মনে হয় যেখানে আসলে দুটো টাইপের একদম ডমিনেন্ট মুড আছে। একটা মুড হচ্ছে যে ওকে, যে ফিল্ম ইজ লাইক আমি কোনো একটা গল্প ভিত্তিক কোনো কিছু আসলে দেখব। আ যেটার মধ্যে একটা সিনেমাটিক ডিপিকশন অফ এ লাইক স্টোরি কাইন্ড অফ থাকবে। এরকম একটা ব্যাপার। আ এটা অনেকটা অনেকে ধরেন বলে না যে আমি ফিল্ম বানাবো। তো ওই অর্থেই অনেকে আচ্ছা তারপরের কথাটাই হয় যে আচ্ছা তাহলে গল্পটা কি? তো অনেকে আসলে এইভাবে জিনিসটাকে দেখে যে আচ্ছা ওকে, যে আমার কাছে একটা গল্প আছে বা কোনো একটা আইডিয়া আছে যেটাকে আমি ফিল্মের মিডিয়াম দিয়ে আসলে প্রকাশ করব। তার মানে আমি ফিল্ম বানাবো এরকম। আ আমার ক্ষেত্রে ব্যাপারটা ছিল যেরকম যে ধরেন আমি একদম ছোটবেলা থেকেই টুকটাক একটু ফটোগ্রাফি করতে থাকি। সো ফটোগ্রাফ অ্যাজ এ লাইক একটা ফ্রেমের ডকুমেন্টেশন ওই জায়গা থেকেই আগ্রহ ভিডিওগ্রাফির দিকে। আ কারণ অ্যাজ এ মিডিয়াম হিসেবে মানে ফিল্ম যেই জায়গা থেকে আসলে শব্দ থেকে আসলো, মানে আমরা তো ফিল্ম রিল অথবা ফিল্ম স্ট্রিপ এমন টাইপের আসলে কোনো জায়গা থেকে ব্যাপারটা আ পাইনি আগে থেকেই। সো আমার জন্য ফিল্ম অ্যাজ এ মিডিয়াম হচ্ছে মোর লাইক আমি আসলে জিনিসটাকে মানে আমার ফিল্ম যেরকম হবে ওটাকে আমি আসলে এখন পর্যন্ত আমি আসলে ডিফাইন করতে পারি না। মানে আমার কাছে মনে হয় যে ইটস লাইক এভার ইভলভিং কাইন্ড অফ থিং, যেটা আসলে শেপ নিবে অথবা যেটার আইডিয়াটা চেঞ্জ হইতে থাকবে প্রতিনিয়ত। এটা আমার ফিল্মের জন্য। লাইক এরকম আমার মনে হয়। সো আপনিও যেরকম আসলে ইনক্লুসিভ অর্থে বললেন যে ফিল্ম, তো ইটস লাইক আমরা বলি না কি করছি? উই আর রেকর্ডিং অর উই আর ফিল্মিং। সো এনিথিং দ্যাট ইজ লাইক আমরা আসলে একটা ভিডিও ফরম্যাট অথবা একটা টানা সময়ের ফরম্যাটে আমরা জিনিসটাকে রাখছি ইস ডেফিনিটলি ফিল্মিং। আমার কাছে ব্যাপারটা এমন লাগে যে আগে আমি আরো ছোট যখন তখন হচ্ছে এক ধরনের ছোট ছোট গল্প লেখার ট্রাই দিতাম। তো ব্যাপারটা গল্প হয়ে উঠতো না। যে ৪ লাইন পর্যন্ত গেছে। তো ৪ লাইন যাওয়ার পরে মনে হইতো যে এটুকুই। আর লেখা লাগবে না। এমন মনে হইতো। তো ওই ওই সময়টাতে যেটা হচ্ছে যে কোনো কিছু লেখার সময় এমন প্রচুর জিনিস মাথায় আসতো যেটা আমার মনে হতো তখনই যে এটা দেখতে বেশি ভালো লাগবে। কারণ হচ্ছে এটা এখানে ঘটতেছে না এই মুহূর্তে। তো তারপর আ যখন হচ্ছে এই সিনেমা বানানোর ব্যাপারটা মাথায় ঢুকছে। এর আগে তো সবসময় সিনেমা দেখাই গেছি ছোট সময়। তো ইন্টারের পরে এসে আসলে ১ম বার মাথার মধ্যে আসছে যে সিনেমা তো বানানোর একটা খুব ইজি ওয়ে আছে। তো যেগুলা মাথায় আসতেছে এগুলো তো ট্রাই দিতে পারি। করা যায় কিনা। তো তখন আরো কিছু ব্যাপার এমন মানে বন্ধুদের সাথে কিছু এক্সপেরিয়েন্স হইছে কলেজে থাকা অবস্থায়। তারপর যে হচ্ছে এই ফিল্ম নিয়ে পড়াশোনা করা বা এই ব্যাপারটার সাথে জার্নি হইছে। তো তখন থেকে আমার কাছে আমার এখনো পর্যন্ত ব্যাপারটা কমনই লাগে। কমন লাগে এই অর্থে যে আমি যখন কোনো একটা কিছু বানানোর অ্যাটেম্পট এ যাইতেছি বা কোনো একটা গল্প বলতে যাইতেছি, এটা কখনো এমন হয় না যে আমি যে গল্পটা শুট করতে যাচ্ছি ওইটাই যেয়ে শুট হইতেছে। সো ইট অলওয়েজ হচ্ছে রিয়েলিটি বায়াস প্রচন্ডভাবে। ওই মোমেন্টে ওই সময় ওই রিয়েলিটি ফিক্স করে দেয় যে আমি কি শুট করতেছি। তারপর সেটা এসে আবার যখন আরেকটা ফেজ পার হয় তখন এটা আরেকটা জায়গায় এসে গল্পের মতো হয়ে দাঁড়ায়। তখন যে আমি বলতেছি এটা মানে ফিকশন হচ্ছে বা আ এটা অন্য কিছু হচ্ছে, এটা ফিকশন হচ্ছে না। তো মানে আমার কাছে ফিল্মটা মোর এমন যে আমি একটা কিছু তৈরি করতে চাচ্ছি। সেটা এক্সাক্টলি কি আমি জানি না। বাট এই জিনিসটা আমি দেখাইতে চাই আরেকজনকে। আমার এটুকুই। কাছে মনে হয় যে এই যে আমরা উই স্ট্রাগল টু ডিফাইন, আমি তুমি যে কাজ করছো এটাকে ডিফাইন করতে না পারাটার একটা আলাদা মজা আছে, দেয়ার ইজ এ মিস্ট্রি। এবং শিশির যেটা বললো খুব, আমি খুব এগ্রি করি যে আমার কাছে মনে হয় শুধু ফিল্ম মেকিং না, হয়তো যে কোনো আর্টিস্ট যে কোনো ক্রিয়েটারই বলবে যে আমার পুরো জার্নিটা যে আমি যে কাজটা করছি এটা একটা এভার এভলভিং প্রসেস। এবং এটা আমি এগ্রি করি। কিন্তু আমাদের কিছু যদি এখন তোমাদের ধরো খুবই পার্সোনাল কাজ করার সময়ের কিছু পার্সোনাল অভিজ্ঞতা নিয়ে কথা বলতে চাই। আহ, আমার যেমন ব্যক্তিগতভাবে মনে হয় যে রিয়েলিটি এবং রিল বা ফিল্ম এবং বাস্তবতার মাঝখানের যে বাউন্ডারি, যেটা আমরা আগে মনে করতাম বা ট্রেডিশনালি মনে করি যে দের ইজ এ ভেরি ক্লিয়ার, ভেরি ওয়েল ডিফাইন্ড বাউন্ডারি বিটুইন দ্য রিয়েল অ্যান্ড দ্য রিল। কিন্তু এইটা তো নিশ্চয়ই তোমাদের কাজ করতে যে কি মনে হয়, আমার ফিকশন লেখার সময় এটা হয় যে
ফিকশনের গল্পটার ওটা কতখানি রিয়েল কতখানি ফ্যান্টাসি এটা আমার কাছে ম্যাটার করে না। এবং ওই ম্যাটার না করার কারণে আমি আরো সহজভাবে এক্সপেরিমেন্ট করতে পারি আমার গল্প লেখার সময়। তোমরাও যখন গল্প বলো বা নন ফিকশন যে কাজই করো, তোমাদের কি মনে হয় যে এই যে বাউন্ডারিটা যেটা ওয়েল ডিফাইন্ড আমরা মনে করি সেটা কি আসলে ব্লার হয়ে যায় কাজ করার সময়? এবং সেটা আসলে তোমাদের এই পুরো জার্নিটাকে ডিকনস্ট্রাক্ট করতে কিভাবে হেল্প করে? এই এই আইডিয়াটা ব্লার হয়ে যাওয়াটা আসলে তোমাদের কাছে কতখানি জরুরি মনে হয় এবং কতখানি রেলিভেন্ট? ধরেন ব্যাপারটা হয় কি যে আমি যেরকম ভাবে ফিকশন করি আমি দেখি যে আমার আসলে আশপাশের রিয়ালিটিটা রিয়াল, বাট আমার একটা ক্যারেক্টার যে আসলে রিল লাইফের একটা ক্যারেক্টার, যে যাচ্ছে রিয়েল লাইফ একটা ইন্টারভেনশনে, এবং ওয়ার্ল্ডটা কিন্তু তখন আসলে হয়ে যাচ্ছে খুবই ফিকশনাল একটা ওয়ার্ল্ড। সো সো দ্যাটস মোর লাইক এটার মধ্যে একটা ডকুমেন্টারি অ্যাপ্রোচ আছে ধরেন এরকম একটা ব্যাপারের মধ্যে। সো ব্যাপারটা মোর লাইক এরকম যে আমার দুইটা চরিত্র, এই চরিত্রগুলো যদি ধরেন আমি যে শহরে আছি এই শহরেরই কোনো চরিত্র হয়, এই শহরের রিয়ালিটিটাকে আমি আসলে ধরে নিচ্ছি যে ইটস লাইক এ রিয়াল রিয়ালিটি, যেটা ডিরেক্টলি ডিকোডেড হচ্ছে রিল রিয়ালিটিতে, কিন্তু আমি যেই চরিত্রটাকে ধরছি এটা একদম আসলে ফিকশনাল রিয়ালিটি। কিন্তু তারা আসলে ইন্টারেক্ট করতেছে যেই ওয়ার্ল্ডটার মধ্যে, ওই ওয়ার্ল্ডটা আসলে রিয়াল ওয়ার্ল্ড। সো এরকম একটা অ্যাপ্রোচ আর কি, আমি যখন আমার যে কোনো সিনেমাটিক ভাবনা আসে তুলনামূলক এরকম ভাবে আসলে একটা বায়াস থাকে। এই আলাপে আমরা ফেরত যাব এবং আমাদের যে স্পেশাল গেস্ট তাকে একটু জাস্ট আমরা শুনবো 5 মিনিটস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য মনোজ দা। আশা করি তোমার সব পরিচিত মুখ ভালো লাগছে দেখে। আজকের পর্বটি আমরা উৎসর্গ করছি প্রয়াত রাজীব আশরাফের স্মৃতির প্রতি। রাজীব আশরাফ, আমরা সৌভাগ্যবান যে জীবনের শেষ সময় কিছুটা সময় ত্রিশালে কাটিয়েছেন আমাদের সাথে কথা বলে, আমাদের সাথে আড্ডা দিয়ে, আমাদের সাথে কাজ করে, এবং এই সুন্দর স্মৃতিগুলো আমাদের সাথে সবসময়ই থাকবে। তো রাজীব আশরাফকে নিয়ে কিছু বলার জন্য আমি বিশিষ্ট অভিনেতা এবং শিক্ষক, আমার সহকর্মী, আমার বন্ধু মনোজ প্রামাণিক অনুরোধ করব। সত্যিকার অর্থে রাজীব আশরাফ, আমি যদি আমার লাইফের ব্যক্তিগতভাবে যদি বলি, আমার লাইফের যদি চেঞ্জিং গুলো আমি খেয়াল করি একটু পেছনের দিকে তাকিয়ে, তাহলে আমি দেখতে পাই যে রাজীব আশরাফ ওয়ান অফ দেম, যারা আসলে আমার জীবনে চেঞ্জিং এ বা পজিটিভ চেঞ্জিং এ অনেক বড় ভূমিকা রেখেছে। আমি ব্যক্তিগত জায়গা থেকে বলছি, কারণ আমি আসলে কাজের মাধ্যমে বা রাজীব আশরাফ একজন গীতিকার, সুরকার, ফিল্ম মেকার বা মানে র্যাপ গান টানও করতো। সো এইসবের বাইরে আমি আসলে খুব ব্যক্তিগত বন্ধু হিসেবে ওকে চিনি, এবং সেই জায়গা থেকে আমি ওকে দেখি, এর বাইরে আমি দেখতে পাই না। ওর বিশাল একটা ইমেজ, বিশাল একটা ব্যক্তিত্ব আসলে আমাদের যারা আমরা আর্ট কালচার নিয়ে কাজ করছি ঢাকায় কন্টেম্পোরারি টাইমে তাদের মধ্যে আসলে আছে, কিন্তু ওই জায়গাতে আমি তাকে আবিষ্কারও করিনি, ওইভাবে তাকে দেখতে। তো আমি ব্যক্তিগত জায়গা থেকে যেটা দেখতে পাই যে আমি যখন ঢাকায় গিয়ে ঢুকেছি রাজশাহী ইউনিভার্সিটি থেকে পড়ে, তখন আসলে আমি ঢাকার কিছু চিনি না তেমন, এবং কাউকেই চিনি না। তো আমার কয়েকজন মানুষের সাথে যোগাযোগ তৈরি হলো, মানে যোগাযোগ বলতে তারা এসে আমাকে খোঁচায়, ধরো যে বলতো যে তুমি কি করতেছো, তুমি এখানে কেন, তোমার এই করা দরকার, এই করা দরকার, এবং মানে কেন তারা এসব বলেছে আমি জানি না। তো এই তার মধ্যে রাজীব আশরাফ একজন। সে যখন খুবই অসুস্থতা থেকে উঠেছিল আর কি, যখন সে ত্রিশালে এসেছিল আমাদের বিশ্ববিদ্যালয়ে, তখন তার আগে তার অপারেশন হয়েছে, অপারেশনের পর অনেকদিন সে হসপিটাল বেডে ছিল, এবং তারপরে কিছুদিন রেস্টে ছিল। রেস্টের পরে তাকে নিষেধ করা ছিল যে বেশি দৌড়ঝাঁপ করা যাবে না, বেশি অনিয়ম করা যাবে না। তো এগুলো এবং তার আসলে তখন আমি বুঝতে পারছিলাম যে সে কাজ করতে পারছে না বা সে কোথাও স্থির হতে পারছে না, তার একটা অস্থির অবস্থা যাচ্ছিল। তো ওই সময় আমার মনে হলো যে মানে ও আমার সাথে থাকলে আমার খুবই ভালো লাগবে। হ্যাঁ, এবং আমি বললাম যে ওকে বললাম যে একবারই বলেছি যে ত্রিশাল চলো যাই, এবং সে বলে যে ওকে ফাইন, তাহলে আমি কবে যাচ্ছ বলো, ব্যাগ ট্যাগ গুছিয়ে সে চলে আসছে। মজার বিষয় হচ্ছে যে আমার ত্রিশালে কি বন্ধু আছে, সে আসার পরে আমি দেখলাম যে এমন এমন মানুষ তার বন্ধু হয়ে গেছে, এবং এমন এমন সার্কেল, মানে যেটা আমি চিন্তা করতে পারি, আমি হাউ ইজ দিস পসিবল। এবং আমাদের সাথে কাজও করেছে সে ওই সময়, মানে আমরা স্টুডেন্ট এবং শিক্ষক মিলে যেই কাজ করি প্রোডাকশন মেকিং এর, ফিল্ম প্রোডাকশন, তো সেই জায়গাতে সে কাজও করেছে। সে একটা প্রোডাকশনও ওখান থেকে বানিয়েছে টেলিভিশনের জন্য, সেটা অন এয়ার হয়েছে, এবং সেটা বেশ মানে সে খুবই মানে বলবো যে গুরুত্ব না দিয়ে বানিয়েছে। হ্যাঁ, মানে লাইক একটু অসুস্থ ছিল, এর মধ্যে সে বানিয়েছে, কিন্তু তারপরেও এটা দেখা যাচ্ছে যে অনেকের কাছেই প্রশংসা কুড়িয়েছে এবং অনেকেই পছন্দ করেছে। আমি তো ওকে দেখেছি যে মানে আমার মনে হয় যে হি ইজ ভেরি ক্রিয়েটিভ,
মানে আইডিয়া যাকে বলে, মানে আইডিয়া বলতে আমরা কোড অ্যান্ড কোড যা বুঝি, মানে সে আসলে সেটা জেনারেট করার একটা মেশিনের মতো মন লাগে। মানে রাজীব এই বিষয়ে ভাবছি এবং এইটা আসলে হচ্ছে কি করা যায়, এটা এটা দিয়ে উইদিন 5 মিনিটস, উইদিন 10 মিনিটস, উইদিন আ নাইট সে এত ফ্যান্টাস্টিক আইডিয়া বের করে ফেলতে পারে। হ্যাঁ, মানে এটা মানে বলাই বাহুল্য। আর একটা মজার কথা যে ৭ দুগুণে ১৪ নামের আমরা একটা প্রজেক্ট করছিলাম, শর্ট ফিল্ম সিরিজ আর কি, অ্যান্থোলজি সিরিজ। তো সেটার সময় ওকে আমি বললাম যে এটা এই সিরিজের প্রমোশনের জন্য আমাদের একটা গান দরকার। তো গান দরকার বলার পরে আমরা আলাপ করছি এবং হঠাৎ করে একটা মেসেজের শব্দ আসলো মোবাইলে। আমি যাদের সাথে আলাপ করছেন তাদেরকে বললাম, মনে হয় রাজীব গানটা লিখে পাঠায় দিছে। অ্যান্ড দ্যাট ওয়াজ ট্রু। আমি মোবাইল খুলে দেখছি যে হোয়াটসঅ্যাপে সত্যি সত্যি গানটা চলে আসছে। অ্যান্ড সেই গানটা এক অক্ষরও চেঞ্জ না করে, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, এবং এক অক্ষর চেঞ্জ না করে আমরা সেই গানটাই আসলে প্রমোশনের ইয়েতে ব্যবহার করেছি। সো আমার কাছে মনে হয় যে রাজীব আশরাফ আসলে ভেরি ক্রিয়েটিভ ছিল এবং মানে সে আছে এবং কিন্তু সে ওই যে বললাম যে একটু ওয়াইল্ড আছে, মানে ফিল্ম মেকিং, সে তো মূলত ফিল্ম মেকিং নিয়ে কাজ করেছে, লেখালেখি যতটুকু করেছে সেটা খুবই ইন্ডিভিজুয়াল জায়গা থেকে করা যায়, কিন্তু ফিল্ম মেকিং করতে হতে ডিসিপ্লিন লাগে। তো ওই জায়গায় এসে যেহেতু তার একটু ওয়াইল্ডনেস আছে, অ্যান্ড এই ওয়াইল্ডনেসই হয়তো বা তার ক্রিয়েটিভ সোর্সের একটা কি বলবো যে বেসমেন্ট, তো ওইটাকে সে ওভারকাম করতো না বা কখনো, বা ওইটা সে কেয়ার করতো না, মানে ওটা পারবে না তা নয়, ও কেয়ার করতো না, বলতে এইভাবেই সে বানাবে বা এরকমই। তো এইটার সাথে হয়তো বা একটু কনফ্লিক্ট হয়েছে ইন্ডাস্ট্রি সিস্টেমের। তো সেই জায়গা থেকে আসলে ও হয়তো বা বেশি মেকিং করতে পারে নাই। বাট আমার দেখা মানে আমাদের বয়সের বা আমাদের সমকালীন আসলে মানে হি ইজ দ্য বেস্ট ক্রিয়েটিভ গাই আই সো ফার আই ক্যান লাইক। আরেকটা কথা আমার মনে হচ্ছে, দুইটা কথা। এক নম্বর হচ্ছে রাজীব আশরাফকে সবাই চেনে। তো রাজীব আশরাফ, আমি জাস্ট ছোট্ট পরিচয় দিয়ে দিতে চাই যে রাজীব আশরাফ হচ্ছে একজন ফিল্ম মেকার এবং সে হোক কলরব থেকে শুরু করে অর্ণব এবং অনেকেরই গাওয়া অনেক গান আসলে তার লেখা। এবং এটা হচ্ছে বিষয় যেভাবে আমরা তাকে চিনি আর কি, সাধারণরা সবাই যেভাবে চেনে। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে জুলাই যেই গণঅভ্যুত্থান বা যেই আন্দোলন এবং ইত্যাদি যে পরিবর্তন, পালা পরিবর্তন হল পলিটিক্যাল, সো এখানে আসলে মানুষের চিন্তার বয়ানের আসলে এক ধরনের তফাৎ তৈরি হয়েছে আগের থেকে, এবং আমরা খুবই মিস করছিলাম আফটার হ্যাপেনিং এভরিথিং যে রাজীব আশরাফকে আমরা খুব মিস করছিলাম। মানে আমার মনে হচ্ছে কি রাজীব আশরাফ সারা জীবন ধরে ব্যক্তিগতভাবে যেরকম চর্চা করেছে বা যেরকম করছে, তোমার উইয়ার্ড বলা থেকে আমি শুনলাম, মানে মনে হলো আর কি যে উইয়ার্ড যেটাকে আমরা বলছি হয়তো সেটা একটা ডিফারেন্ট বয়ানও হতে পারে, এবং সেই জায়গা থেকে যে বয়ান সে সারা জীবন চর্চা করেছে সে সেটা দেখতে পারে না, এই জন্য আমাদের খারাপ হতো, তার কিছু যায় আসে না ডেফিনেটলি, এটা আমাদের খারাপ লাগছে। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। আমরা সুষময়ের আলাপে ফেরত যাই। আমি একটু আবার মনে করিয়ে দিই কি আলাপ হচ্ছিল, যে আহ, আমরা কথা বলছিলাম যে বাস্তবতা এবং স্ক্রিন এই দুইটার মধ্যে যে আমরা বাউন্ডারির কথা চিন্তা করি, সেটা তো সবসময়, বিশেষ করে নির্মাণের অভিজ্ঞতা তোমাকে কি বলে যে সেটা তো সবসময় খুব ওয়েল ডিফাইন্ড থাকে না। সেটার তো একটা এভলিউশন হয়, একটা খুব ভোলাটাইল একটা নেচার, এবং এটা যে কোনো সময় মনে হতে পারে যে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দ্য রিয়েল এন্ড দ্য রিয়েল। এটা কি তোমার কখনো হয়েছে কিনা সুষমা? আহ এটা আমার এক্সপিরিয়েন্সের বেলায় বললে দুইটা সময় হয় মূলত। আপনি যেটা বললেন লেখার সময় আপনার এটা হয়, তা আমি মোস্টলি যখন আমার কোনো গল্প নিয়ে আমি কাজ করতেছি তখন এই জিনিসটা প্রচুর হয়। আর লাস্ট এক্সপিরিয়েন্স করছি একটা নোবেল থেকে হচ্ছে স্ক্রিপ্টে কনভার্ট করার সময়, তখন এই জিনিসটা মানে প্রচন্ড ফিল হয়েছে যে ওকে, ব্যাপারটা আসলে আমি তো এটা এক্সপিরিয়েন্স করি নাই এখন পর্যন্ত, যখন আরেকজনের নোবেল থেকে ব্যাপারটা করা হচ্ছে তখন ওই রিলেটেডে যখন হচ্ছে সিনেমার জন্য রেডি করা বা সিনেমার জন্য রিলেটেডে ভাবা, তখন যে খুব মানে নিজের কাছে হচ্ছে সোর্সলেস ফিল হয়েছে। ওখান থেকে প্রচুর পালায় বেড়ানোর জন্য অনেক অনেক জায়গায় ঘোরার একটা হয়েছে যে এই জায়গায় আমার যাইতে হবে, তাহলে মনে হয় এটা আমি ফিল করতে পারবো এমন। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে শুটিং এর এক্সপিরিয়েন্সে আমি হচ্ছে একটা শুটিং এক্সপিরিয়েন্স বলবো ইতে সুনামগঞ্জের লাস্ট একটা শুটিং এক্সপিরিয়েন্সে। আমরা একটা ফিকশন শুট করতে গেছি, টোটালি স্ক্রিপ্টেড, আমাদের হাতে স্ক্রিপ্ট আছে, আমরা ওটা অনুযায়ী শুট করার জন্য আছি ওটার মধ্যে। তো প্রথম দিন যেদিন যখন রেডি করতে গেছি তখন আমাদের আসলে সাথে কোনো কিছুই ওভাবে নাই। তো একটা ছেলের সাথে আমাদের গল্প হচ্ছে যে ওরে নিয়ে আমরা কাজ করতে পারি এমন একটা জায়গায়। তো এর মধ্যে আমরা ওই চরের মধ্যে আটকা, হুট করে শুরু হয়েছে প্রচন্ড রকমের বাজ।
বৃষ্টি হবে এমন একটা মোমেন্টে আমরা ক্যামেরা ধরে এমনিতেই শুট করতেছি। তো ওই সিনেমাটা যখন এখন এডিট হচ্ছে বা একটা ফাইনাল ডেভেলপমেন্টের জায়গায় আছে, তখন অনেক ধরনের শর্ট সাফলিং হচ্ছে, কিন্তু ওই মোমেন্ট গুলো একদমই যাচ্ছে না, যেটা আমি আসলে আমার ফিকশনাল রিয়েলিটির ভেতরে আমি ধরিও নাই যে আমার ফিকশনাল রিয়েলিটিতে এই জিনিসটা থাকবে। জাস্ট ওই রিয়েলিটির ওই সময় ওই মোমেন্টটাও আমার আটকায় রাখছে ওটা শুট করতে, And আমরা ওটা শুট করছি, কিন্তু ওইটারে আমি অ্যাভয়েড করে এখন আমার ফিকশন চিন্তা করতে পারতেছি না। তো আমার কাছে মেকিং এর জায়গায় এটা খুব ব্লেন্ডেড লাগে এটার জন্যই যে এটার উপর কন্ট্রোল খুব কম থাকে আমাদের নানান ভাবেই, হয়তোবা প্র্যাকটিসের জন্য বা আমরা এখনো পর্যন্ত এতটা হচ্ছে মিউজিক বেস কাজ করার প্র্যাকটিসে ঢুকি নাই যে টোটালি সবকিছু আমাদের কন্ট্রোলে থাকবে। আমি অনেক বেশি হচ্ছে সিচুয়েশনের উপর ডিপেন্ড করতে কমফোর্ট পাই, বা হুট করে যখন হচ্ছে গল্পটা অন্যভাবে চিন্তা করা লাগে শুটিং এর জায়গায়, তখন ওই রিয়েলিটির ভেতরে ঢুকতে বা ওই রিয়েলিটির ভেতরে থেকে এমনিতেই শুট করতে এটা বেশি কমফোর্ট দেয় মেকিং এর বেলায়। আর অডিয়েন্স এর জন্য ব্লেন্ডিং এর ব্যাপারটা আমি কিছুদিন আগে একটা জিনিস মনে হচ্ছিল, আমি জানি না এটা রেলিভেন্ট কিনা। এটা হচ্ছে আমরা ধরেন যখন কোন সিনেমা দেখি আমাদের খুব বেশি একটা স্ট্রাকচার দাঁড়ায় গেছে যে আমরা থিয়েট্রিক্যাল অভিনয় হয়েছে এই কমেন্ট করার জন্য স্পেসিফিক কিছু সিনেমা বাইছা নিই। এটা আমাদের ফিল্টার। কোন একটা ক্যারেক্টার একটু থিয়েট্রিক্যাল অ্যাপ্রোচে দেখছি মাত্র এই সিনেমার ব্যাপারে আমরা বলবো যে এই সিনেমা থিয়েট্রিক্যাল হয়েছে, অ্যাক্টিংটা এমন একটা বিষয়। তো আমার কাছে মনে হয় যে যত রান্না ব্যাপারটা বাউন্ডারি, তার চেয়ে বেশি আমাদের ফিল্টার গুলো আমাদের চোখের সামনে, and এটা অনেক বড় বাউন্ডারি বানায় রাখছে। তো মানে এটা নতুন সিনেমা বানানোর বেলায়ও বা কোনো সিনেমা দেখার বেলায়ও, তো যে ফিল্টার দিয়ে আসলে আমরা দেখি জিনিসগুলোর রিয়েলিটি, মানে যে রিয়েলিটি যে ফিল্টারটা আমি ইউজ করি দেখার জন্য যেটা আসলে রিয়েলিটি কিনা, আমার কাছে এটাই খুবই একটা ছোট শেপ লাগে, যে এটা এত ছোট শেপ বা আমাদের এমন ভাবে এটার ভেতরে রাখা হয়েছে যে আমরা এখান থেকে দেখতেছি and একটা জাজমেন্টাল জায়গায় আসলে রিলেটেড কোশ্চেন করার ট্রাই করতেছি, কিন্তু এটার প্রয়োজন পড়ে না বা এটার একেবারে প্রয়োজন নাই। আর সিনেমার জন্য ব্যাপারটা প্রয়োজন নাই, এটা একটা বড় রিজন হচ্ছে আমরা স্ক্রিনের সাথে এত বেশি সময় কখনো কাটাই নাই। আগে যখন সিনেমার দিকে আমাদের বিশ্বাস হতো যে একটা ট্রেন এমনি চলে আসবে আর আমরা উপর দিয়ে চলে যাবে, ওই সময় স্ক্রিনের সাথে মানুষজনের যোগাযোগ ছিল না যে পরিমাণ যোগাযোগ আমরা এখন স্ক্রিনের রিয়েলিটির সাথে করি। আমি সমস্ত দিনের একটা মেসিজ সময় স্ক্রিনের রিয়েলিটিতেই আমার মূল ফেটটা চলে আসছে। তো যখন ফেট চলে আসছে তখন আমি স্ক্রিনে রিয়েলিটিতে কোয়েশ্চেন করতেছি যে এটা আমার কাছে রিয়েলিস্টিক বেশি লাগতেছে না, এটা ডকুমেন্টারির মতো লাগতেছে না, এটা একটু দেখতে ফিকশনাল ফিকশনাল লাগতেছে। এই কোয়েশ্চেনটা আমার কাছে মনে হয় যে স্ক্রিনের জন্য বেশি বা মানুষজনের অবজারভেশনের জন্য ব্যাপারটা বেশি মেকারের চেয়ে। মেকারের কাছে এগুলো তেমন একটা আমি জানি না। মানে আমার কাছে মনে হয় আমি বানাইতে গেলে আমার জন্য খুব প্রেশার হবে ব্যাপারটা, যদি আমার খুব বাউন্ডারি ডিফাইন করে বানানো লাগে এমন। খুবই ইন্টারেস্টিং আলাপ। এবং তোমাদের কথা প্রসঙ্গেই মনে হলো যে এটাও একটা বলতে পারো এক ধরনের পার্সোনাল কিউরিওসিটির জায়গা থেকে, যে আমার যেমন মনে হয় অনেক সময় আমি ফিল্ম মেকিং এর সাথে কোনোদিন ছিলাম না, কিন্তু আমার সৌভাগ্য হয়েছে যে অনেক ফিল্ম মেকারের সাথে গল্প করা, তাদের এক্সপিরিয়েন্স শোনা। আহ, তো ওই সব জায়গা থেকে আমি যখন ধরো প্রথম এডমন্টন আসলাম, এডমন্টন এসে আমার শুক্রবার সন্ধ্যাবেলায় এখানে একটা জায়গা আছে হোয়াইট, এখানে হাঁটতে বের হলে মনে হতো যে আমি একটা ফিল্মের ক্যারেক্টার। এবং খুবই ইন্টারেস্টিং যে ওই হাঁটতে হাঁটতে একদিন আমার একজন বলিউডের অ্যাক্টরের সাথে দেখা হলো। ওই যে টুয়েলথ ম্যান, কি সিনেমাটা, টুয়েলথ ফেইল, এরকম একটা ছবি, টুয়েলথ ফেইল। আহ, আহ, ওনার যে বলিউডের, হ্যাঁ। প্রোটাগনিস্ট হিসেবে কাজ করেছেন বিক্রান্ত মেসি ওনার নাম সম্ভবত। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। উনার ফেসটা আমি চিনতাম, কিন্তু ওই দোকানিতে দেখা হওয়ার পরে আর কেউ নাই, উনি দাঁড়ায় আছে এবং পিছনে আরেকটা মানুষ ওনার সাথে কেউ। তো যেহেতু দোকানের মেয়েটাও নাই, উনি আমার সাথে কথা বলতেছে, তখন আমার মনে হচ্ছে যে এটা তো একটা পরিচিত মুখ, আমি কি এডভেঞ্চার নিয়ে দেখলাম। তো তারপরে তার সাথে কথা টথা শেষ, সে আমার কাছে কিছু পরামর্শও চাইছে কিছু একটা কেনার ব্যাপারে। এরপর যখন আমি বের হয়ে আসব তখন আমার ওই দোকানের মেয়েটা বলছে, আরে আপনি ওনাকে চিনেন না, উনি তো বলিউডের বড় অ্যাক্টর। তখন আমি গুগল করে দেখলাম। তো এরকম সিনেম্যাটিক এক্সপেরিয়েন্স গুলো যখন হয়, তখন আমার কাছে মনে হয় যে মানে আমরা কি, আমার কাছে ব্যক্তিগত মনে হয় যে আমরা কি সিনেমায় বাস করছি, মানে দিস ইজ অলসো সিনেম্যাটিক রিয়ালিটি। ওকে, আমরা আমরা এবার একটু একদম অন্য প্রসঙ্গে যাচ্ছি, অ্যাপ্রিসিয়েশন অফ ফিল্ম। যে আমরা কাজ করি, তোমরাও কাজ করো, আর যে যেই ফিল্ডেই কাজ করি, কাজের একটা অ্যাপ্রিসিয়েশন তো আমরা এক্সপেক্ট করি, সেটা নানান জায়গা থেকে।
খুবই অডিয়েন্সের অর্গানিক রেসপন্স অর্থে যেমন সত্য, তেমনি খুবই ক্রিটিক্যাল ডিসকাশন অর্থেও সত্য, যে এগুলোর আমাদের এক্সপেকটেশন থাকে যে যে কাজ করি। তো তোমাদের আমি এবার এই এক্সপিরিয়েন্সটা একটু শুনতে চাই, যে কাজ করলে সেটা এমন হয়েছে কিনা যে কোনো কোনো অ্যাপ্রিসিয়েশন তোমাকে খুবই সারপ্রাইজ করেছে, যেটা এক্সপেক্টই করো নাই। আবার কোনো কোনো সময় তো একটু কষ্ট পাওয়া বা একটু হতাশ হওয়ার ব্যাপারও থাকে। তো এই দুই রকম অভিজ্ঞতা একটু শুনতে চাই, যে অ্যাপ্রিসিয়েশন নিয়ে আসলে অ্যাজ এ ফিল্ম মেকার তোমার কাজের অ্যাপ্রিসিয়েশন নিয়ে আসলে অভিজ্ঞতাটা কেমন? আমার কাজের এটার অভিজ্ঞতার বেলায় খুব ইন্টারেস্টিং আলাদা আলাদা আছে। আপনার সাথে একটা কাজের অভিজ্ঞতা আছে, যে ময়মনসিংহ যেটা বলতেছিলেন, রাজীব ভাইয়ের সাথে অশাপু ছিল বা সবাই ছিল। তো একটা হচ্ছে কমার্শিয়ালি টেলিভিশনের জন্য বা ওটিটির জন্য কাজের একটা জার্নি আছে। ওই জার্নিটা এবং আমি যে ফিল্মগুলা ফিচার ফিল্ম হিসেবে আলাদাভাবে চিন্তা করতেছি, যেটা কমার্শিয়াল নিডের যে বা ওই একদম ব্রডকাস্টিং প্রডিউসিং অ্যাঙ্গেলে যারা আছে, ওনাদের নিডের চেয়ে আমার পার্সোনাল স্টোরি বা আমার আমার মতো করে গল্প বলার টেন্ডেন্সিটা বেশি। এটার এপ্রিসিয়েশনের ব্যাপারটা একদম আলাদা। মানে ওটার বেলায় এমন হয় যে আমি মানে খুব কমন একটা এপ্রিসিয়েশনের দেখতেছি এমন, তো ব্যাপারটা আসলে বা যেটা বানাইতে চাচ্ছি সেটা হচ্ছে না। আমি দেখতেছি যে ব্যাপারটা আসলে ভাল লাগতেছে না আমার কাছে। তারপর যে হচ্ছে কেউ একজন বলতেছে যে এই কাজটা ভাল লাগছে, তখন আসলে ভাল লাগে না, এমন একটা ব্যাপার হয়। তার চেয়ে যে কাজগুলোর মধ্যে আমি নিজে কনফিউজড আছি, যে কাজগুলো নিয়ে আমি অনেক বেশি কনফিউজ যে ওকে এটা মানে কি হচ্ছে বা কি আদতে কিছু হচ্ছে কিনা, এটা নিয়ে যখন যে কেউ যে কোনো কিছু বলে, সেটা খারাপ হোক বা ভালো হোক, তখন এটা আমার মানে এটা বেশি শুনতে ভালো লাগে। বা এই আলাপটা একটু বেশি ইন্সপায়ার করে কাজটার সাথে স্টিক থাকার জন্য। কারণ নতুন আইডিয়া ঘুরতে থাকে মাথায়, মনে হয় যে এটাতে বেশি সময় দেওয়া উচিত, এই ধরনের কনফিউশন থাকে। তো স্পেসিফিক কাজের ব্যাপারে যখন এই এপ্রিসিয়েশন গুলো আসে, তখন মনে হয় যে ওই কাজটার এই পোর্শনটা আসলে ধরে কাজ করা উচিত বা এমন। আর আমি তো একেবারেই আমার মানে শুরুর দিকে ফিল্ম মেকিং এর অ্যাপ্রোচের মধ্যে আছি। তো বেশিরভাগ অ্যাপ্রিসিয়েশন আসছে হচ্ছে একাডেমিক কাজের জন্য। ওই অ্যাপ্রিসিয়েশন খুবই ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। অনেক রেগে যাইতো স্যাররা এর মধ্যেই, মানে হলের মধ্যেই, ভাইবা হলের মধ্যেই। তো এর বাইরে আসলে যে প্রোডাকশন গুলা হয়েছে বা যে প্রোডাকশন গুলা বানাচ্ছি, এগুলা বেশিরভাগই এখনো পর্যন্ত স্ক্রিনের জন্য রেডি না বা ডেভেলপমেন্টের মধ্যে আছে। তো আমি জানি না মানে এপ্রিসিয়েশনের ব্যাপারটা আসলে মানে হোলি আমার কাছে খুব ছোট ছোট জিনিসে যেগুলোর এপ্রিসিয়েশন মনে হয়েছে এগুলোর কথাই বললাম। বাকি বিষয়গুলো জানি না এখন এমনি এইটা কি কিভাবে হচ্ছে। ডিল করো? ধরো এটা যদি আমি জানতে চাই, যে এটা তো আমাদেরও ডিল করতে হয়, এটা আমি যদি জানতে চাই তোমার কাছে, তোমার কাছ থেকে শিখতে চাই, বা মনে হয় যে গ্যাপ থাকে না, তুমি এক্সপেক্ট করো একরকম কিন্তু রেসপন্সটা আসছে অন্যরকম, এটা হতে পারে যে তোমাকে খুবই সারপ্রাইজিংলি আনন্দ দিচ্ছে, আবার খুব শকিংও হতে পারে। আমি এইটাও একটু জানতে চাচ্ছি যে এইটা কিভাবে ডিল করো। আহ আমি জানি না, আমি 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 মনে হয় পালাই এই জিনিসগুলো থেকে বেশি, সবচেয়ে বেশি আমার আমার এটা খুব হয় মাঝে মধ্যে। ধরেন কোন একটা বিষয় কেউ একজন পোস্ট করছে, সেটা সোশ্যাল মিডিয়াতে আসছেন, সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটা সবচেয়ে বেশি প্রেশার দেয়। তো যেটা হয় যে অনেক বন্ধুরা, অনেক কাছের মানুষজন অনেকেই সেটা তোমাকে কংগ্রেচুলেট করে। তো আমি খুব মানে থাকি, ইরিটেশনে থাকি এই এই সময়টাতে রিপ্লাই করা বা ব্যাপারটার সাথে ডিল করা আমার মানে আমি জানি না এমন আমার আমার এক ধরনের ইরিটেশন দেয়। আমার কাছে মনে হয় যে এই এই প্রসিডিউরটা এমন হওয়া উচিত না, বা আমি জানি না, এটা খুব নেগেটিভ মনে হইতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে এই 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 জিনিসটা আমার বেলায় ওয়ার্ক করে না, বা আমি একটু ব্যাপারটাতে একটু মিনিমাম টর্চার্ড হই এমন ফিল হয়। তোমরা খুব সম্প্রতি ইউরোপে গেলে, আমি প্যারিস, ব্রাসেলস এবং আমস্টারডামের কথা যতদূর আমি ফলো করেছি তোমাদেরকে, তোমাদের দেখেছি সেখানে অনেক অনেক মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করার, তোমাদের মতামত এবং তোমাদের আইডিয়া, ফিলসফি অনেক কিছু আদান প্রদান করার নিশ্চয়ই সুযোগ হয়েছে। এবং সেই জার্নিটা তোমাকে তো, আমি বলবোই আমাদের সবাইকে, যে কোনো নতুন জায়গা, নতুন কনটেক্সট অবশ্যই এনকারেজ করে, এবং একই সাথে কিন্তু আমাদের নিজেদেরকেও লুক ব্যাক করতে সাহায্য করে, নিজেদের কাজকে। তুমি হয়তো ঘুরে এসে যখন আবার নিজের কাজ দেখছো বা নিজের কাজ নিয়ে ভাবছো, বা নিজের এখন পর্যন্ত যতটুকু জার্নি, সেটাকে নিয়ে নিশ্চয়ই একটা আলাদা বোঝাপড়া, আলাদা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। তো আমি এই এই তোমার এই জার্নিটার সিগনিফিকেন্স কি তোমার কাছে, এবং
এটা সম্পর্কে একটু ডিটেইলি বলো, মানে কবে গেলে, সেখানে খুব ইন্টারেস্টিং কিছু ঘটলো কিনা, এবং এটা তোমাকে আসলে কতখানি নিজের কাজের উপর রিফ্লেক্ট করতে হেল্প করলো। আমি আমি যদি শর্টলি হচ্ছে ওয়ার্কশপটার ব্যাপারে আগে বলে নিই তাহলে একটু সহজ হবে। এটা হচ্ছে প্রজুর ওষুধ নান্স ওয়ার্কশপ অ্যারেঞ্জ করে ওনারা। নান্সে হচ্ছে ফ্রান্সের ওই নান্স শহরটাতে একটা ফেস্টিভ্যাল হয়, ফেস্টিভ্যাল দি থ্রি কন্টিনেন্ট নাম। তো ওই ফেস্টিভ্যালটার সাথে ওনারা এই এই ওয়ার্কশপটা চালান। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কো প্রোডাকশন বেস একটা ওয়ার্কশপ। মোস্টলি যে ফিল্মগুলা ডেভেলপমেন্টের মধ্যে আছে সেই স্ক্রিপ্ট গুলা অ্যাপ্লিকেশন হিসেবে যায়, এন্ড ওই স্ক্রিপ্ট থেকে সিলেক্টেড হয়ে দেন ওরা প্রতি বছর 5টা প্রজেক্ট এই আহ, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এন্ড এশিয়া এই 3টা এরিয়া থেকে পিক করেন। তো এই বছরে যে আরো যে 5টা প্রজেক্টের সাথে সিলেক্টেড হয়েছিল ওটার মধ্যে ইন্ডিয়ান একটা প্রজেক্ট ছিল, পেরুর ছিল, ব্রাজিলের ছিল, আর কাজাকিস্তানের একটা প্রজেক্ট ছিল। তো এইটা আমার জন্য একেবারে নতুন এক্সপিরিয়েন্স, কারণ এটা আমার ফার্স্ট টাইম অ্যাব্রোড। আমি দেশের বাইরেই প্রথমবার গেছি এই কনসেপ্টটা থ্রু থেকে। তো আহ, আমরা হচ্ছে গত মাসেই গেলাম। আমরা প্রথমে ওই দিকটাতে প্যারিসে নামছি। তো খুবই অদ্ভুত ব্যাপারটা যে আমরা প্যারিসে নামার পরে ওখান থেকে খুব দ্রুত লঞ্চের দিকে চলে গেছি একটা সুন্দর ট্রেন জার্নি দিয়ে। ইন্টারেস্টিংলি নামসের জায়গাটা খুব মজার। এটা বেশি মজা লাগতেছে, এটা আরেকটা রিজন হচ্ছে আমরা সবচেয়ে বেশি সময় এই জায়গাটাতে কাটাইছি। আর একটা রেগুলারিটি ছিল, যেহেতু আমাদের প্রথম 7 দিনের ওয়ার্কশপ টাইম গেছে ওই জায়গাটার মধ্যে। তো প্রতিদিন সকালে একটা রুটিনের ভিতরে আমরা যাচ্ছি, আবার একটা টাইম পিরিয়ড আমরা ওই জায়গাটা এক্সপ্লোর করার জন্য পাচ্ছি, যেটা শিশির ভাই আমি যখন ব্যাক করতেছি তখন ঘুরতেছি শহরটার মধ্যে। আর আমি আমি জানি না আমার হচ্ছে ব্রাসেলস বা আমস্টারডামের চেয়ে বা প্যারিসের চেয়ে নন্স বেশি ইন্টারেস্টিং লাগছে। এটাও বেশি সময় ধরে এই এক জায়গায় থাকার কারণে হতে পারে এই অল্প সময়ের মধ্যে। আর কাজের ব্যাপারে ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে যে খুবই ইন্টেন্সিভ ভাবে আসলে স্ক্রিপ্টটা নিয়ে আলাপ করার আমাদের এখানে তো সেট আপ ওয়াইজ ওভাবে সুযোগ হয় না। মানে আমরা যখন হচ্ছে কোনো একটা প্রোডাকশন মেকিং এর মধ্যে যাই তখন আমাদের একেবারেই প্রোডাকশনের ক্লোজ ভেতরের মানুষজন যারা প্রোডাকশন ওই ইলিউশনের ভিতরেই আছে, এই মানুষগুলোর সাথে এই স্ক্রিপ্ট গুলো নিয়ে আলাপ হচ্ছে বা ওনারাই ফিডব্যাক দিতেছে যারা মোস্টলি বায়াস। মানে যে স্টোরি লিখছে উনি আগে গল্পগুলো শোনায় এমন একটা অবস্থা তৈরি করে রাখা হয় যে সবকিছু আমাদের ভালো লাগতে থাকে। তো ওই জায়গা থেকে যে স্টোরিটা আমাদের ভালো লাগতেছিল এটার একেবারেই আলাদা আলাদা আসপেক্ট থেকে ভিউ গুলা পাওয়া গেছে। এই ওয়ার্কশপটা একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে কয়টা প্রজেক্ট ওখানে আছে সবগুলা প্রজেক্টের প্রডিউসার এন্ড ডিরেক্টররা বাকি প্রজেক্ট গুলা একই সময়ে করছে, এন্ড এই ফিডব্যাক দেওয়ার এই ক্রস প্রসেসটা সবসময় চলতেছে এই টোটাল ওয়ার্কশপ জুড়ে। তো শিশিরের একদম পার্সোনাল জায়গা থেকে এক্সপিরিয়েন্স কেমন? না, আমার যেটা একদম মনে হয় যে আমরা আসলে যারা প্রজেক্টের সাথে সুষময় যেভাবে বলতেছিল যে যারা একেবারে ওতপ্রোতভাবে জড়িত থাকি আমরা কখনো আসলে অবজেক্টিভলি দেখতে পারি না প্রজেক্টটাকে। সো এইগুলো আমার কাছে সবসময় মনে হয় যে একটা ফিল্ম ওয়ার্কশপ অথবা কোনো একটা ফিল্ম প্রোগ্রাম এবং কোনো একটা ফিল্ম মার্কেট আমরা খুবই কালচারাল স্পেসিফিক থাকি অনেক সময়। মানে একটা হচ্ছে যে একটা অ্যাজ এ রাইটার, অ্যাজ এ ফিল্ম মেকার আমাকে আসলে ফ্যাসিনেট করতেই পারে। কিন্তু প্রত্যেকটা আইডিয়া অথবা প্রত্যেকটা ফিল্ম এটার তো আসলে একটা এটার এটার অডিয়েন্সকে আসলে কাউন্ট করা যায় যে কতজন অথবা কতটা অথবা কত ভিন্ন পেশা অথবা ভিন্ন জিওগ্রাফির মানুষ আসলে এই আইডিয়ার সাথে অ্যালাইন হতে পারবে। তো আমার 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 মনে হয় যে এটা খুবই ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স ছিল এবার নার্সে যাওয়াটা। কারণ হচ্ছে এই তুলসীমালা যে প্রজেক্টটা নিয়ে আমরা আসলে ওখানে যাই, আমি এটার প্রডিউসার, সুষমা এটার ডিরেক্টর, রাইটার। তো প্রজেক্টটা আমরা আসলে ডেভেলপও করা শুরু করি খুব ইন্টারেস্টিং একটা প্রসেসে। আমরা এখন আসলে যে এক্সপেরিয়েন্সটা বলতেছি আমাদের ফিল্ম ওয়ার্কশপের, আমাদের ফিল্মটা কিন্তু এখনো বানানো হয়নি। তো আমরা এরকম ভাবে ফিল্ম ওয়ার্কশপ, ফিল্ম ল্যাব, ফিল্ম মার্কেট যেখানে আসলে আমরা যাচ্ছি ফিল্মটা বানানোর আগে, এটা আমাদের জন্য আসলে অ্যাজ এ প্রডিউসার হিসেবে আমার জন্য একটা অ্যাসেসমেন্ট হচ্ছে যে আমি ধরতে পারতেছি যে ওয়ার্ল্ড ওয়াইড আসলে কত ধরনের মানুষ এটার সাথে কানেক্ট করতে পারবে বা অ্যাজ এ জিনিসটাকে ইউনিভার্সাল গ্লোবাল আইডিয়া হিসেবে আসলে এটা আসলে কতটা ফিট ইন করে। সো আমার জন্য আসলে খুবই সুন্দর এক্সপিরিয়েন্স ছিল যে আমি একটা অ্যানাদার পয়েন্ট অফ ভিউ পেলাম। শাবানা আজমির সাথে কোথায় দেখা হলো? প্যারিসে না ব্রাসেলসে? এবং
এটাও নিশ্চয়ই ইন্টারেস্টিং। আমাদের যেহেতু যারা আমরা একটু ধরো আর্ট হাউস সিনেমার প্রতি আরো আগ্রহী, তাদের জন্য তো শাবানা আজমির অভিনয় এবং শাবানা আজমির প্রেজেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ওইটা একটু ছোট করে অভিজ্ঞতা শুনতে চাই সুষময় বা শিশিরের কাছে। ওনার সাথে আমাদের আমরা জানতাম এমনিতে যে উনি এবার ফেস্টিভ্যালে যাচ্ছেন, ট্রেক রাখা হচ্ছিল যে উনি কবে আসতেছেন, কিন্তু ওয়ার্কশপের টাইমটা এমন ছিল যে আমরা আসলে সিনেমা মানে ওনার যে সিনেমাগুলো স্ক্রিনিং হচ্ছে ওটা ধরতে পারতেছিলাম না প্রতিদিনের এর মধ্যে। তো এর মধ্যে ওদের একটা পার্টি ছিল, পাশের যে ওয়ার্কশপের যারা ছিল ডেলিগেটরা, তাদের ফিল্ম মেকার এন্ড প্রডিউসারদের সাথে ওই ফেস্টিভ্যাল অর্গানাইজার এন্ড গেস্টদের নিয়ে। তো ওইটা একটা খুব ইন্টারেস্টিং হোটেলের লবিতে প্রথম ওনার সাথে দেখা হয়েছে তখন। তো উনি খুব ইন্টারেস্টিংলি গল্প নিয়ে জিজ্ঞেস করলেন যে গল্প কি নিয়ে সেটা। তো ওনার গল্পটা শোনানো হলো। তারপর উনি জিজ্ঞেস করতেছেন যে এটা আসলে কেমনে মাথায় আসলো, এই মানে এই গল্প কেন মাথায় আসলো বা কেমনে মাথায় আসলো। তো আমার তখন মনে হয় ফার্স্ট টাইম ওই এক্সাক্ট ওই স্টোরিটাই শোনানো হয়েছে যে এই স্টোরি আসলে কেমনে প্রথম আমার মাথায় আসছিল বা কেন আসছে এমন। তো এটা একটা মজার এক্সপিরিয়েন্স ছিল ওনার সাথে। আর উনি অদ্ভুত, মানে উনি খুবই গ্রিন এখনো পর্যন্ত, ওনার প্রেজেন্সটা খুবই এনার্জেটিক এখনো পর্যন্ত। মানে ওনার এনার্জিটা এক ধরনের ইনফ্লুয়েন্স করে প্রচন্ড। শিশির আমরা কিছু যখন বলতে ফেস্টিভ্যালে চাও? আসলে ছিলাম তখন আমরা দেখতে পারতেছিলাম যে মানে শাবানা আজমি আসবে, এরকম একটা এন্টিসিপেশন আসলে অনেকের ভেতরে। এবং তারা সবাই আসলে লাইক তারা কেউ ইন্ডিয়ান না, তারা কেউই আসলে বাংলাদেশী না। মোস্টলি ফ্রেঞ্চ পিপলদের মধ্যে আমরা জিনিসটা দেখতে পারতেছিলাম যে তারা যে উনি কখন আসবে, উনি হোটেলে আসছে, অমুক দল যায় দেখা করে আসছে। তো আমার কাছে আসলে মনে হচ্ছিল যে তারা কি শাবানা আজমির অনেক ফিল্ম কি দেখছে অথবা তাকে কিভাবে এখানে সেলিব্রেট করা হয় আসলে জানতাম না। তো তার সাথে দেখা হওয়ার আগের রাতেই আমরা তার একটা ফিল্ম দেখতে গিয়েছিলাম। 'মাসুম' নামে একটা ফিল্ম দেখানো হচ্ছিল। সো তার একটা রেট্রোস্পেকটিভ চলতেছিল আসলে ফেস্টিভাল দিস 3 কন্টিনেন্টস এ যেখানে আমরা গিয়েছিলাম। তো আমরা ফিল্মটা দেখলাম এবং আমরা দেখলাম যে ওখানে অনেক ইয়াং ক্রাউড আছে। মোস্টলি লাইক 19, 20, 21 সামথিং এরকম ইয়ার্স ওল্ড। তারা হয়তোবা আর্টস স্টুডেন্ট অথবা কলেজ স্টুডেন্ট। তো তারা খুবই মজা করে আসলে ফিল্মগুলা দেখতেছে এবং দেখা যাচ্ছে যে তারা নিজেরা হাসাহাসি করতেছে। লাইক ওই সময়ের এক্সপ্রেশন গুলা দেখতেছে, মজা পাচ্ছে। একদম ওই জায়গাটা আসলে আমাদের কাছে খুব ভাল লাগতেছিল। সো সুষমা যেটা বলল ১ম যখন দেখা হচ্ছে তো তখন আমরা আমাদের প্রতিরোধ সুদের পিচিং ঐদিন শেষ হইলো অফিসিয়ালি এবং ঐদিন আমাদেরকে আসলে একটা আমাদের অ্যাপ্রিসিয়েশনই একটা ডিনারের মতো থ্রো করা হলো। তো ওখানে কর্নারে গিয়ে দেখি যে উনি আ বসে আছেন। ফোনে কথা বলতেছেন, নিজের মতো করে আছেন। অনেকেই ভাবতেছে যে লাইক আ উনার সাথে একটু যাই বা একটু কথা বলি কোন রকম কি। সো উনাকে আমি দেখলাম যে একটু ফাঁকা আছেন। আমি জাস্ট উনাকে অ্যাপ্রোচ করলাম এবং অটোমেটিক গিয়েই আমি জাস্ট আ হ্যালো বললাম। দেন লাইক কথাবার্তা বললাম এবং উনি আসলে প্রচন্ড ওয়েলকামিং এবং লাইক আ মানে অনেকের মধ্যে আসলে একটা ব্যাপার থাকে না যে আম হয় মানে উনি আসলে ৫০ বছরের ক্যারিয়ারে মানে উনার যে অরাটা তৈরি হয়েছে। সো এইদের আসলে উনার অনেক বেশি পরিমাণ লাইক আ ফ্রেন্ডলি হওয়ার কথা। তাহলে অনেক বেশি পরিমাণ দাম্ভিকতা থাকার কথা। উনি আসলে অনেক ফ্রেন্ডলি এবং আ মানে উনি এখন আসলে কানেক্ট করার ট্রাই করেন। না হলে কারণ সুষমা যে বলল যে ওভারঅল উনি মনে হয় আমাদের সাথে ওই মোমেন্টে 10 মিনিটস এর নিচের সময়ে উনি ছিলেন। কিন্তু সুষময়কে যেমন জিজ্ঞেস করল, তো তার সাথে আরো যারা ইন্টারেক্ট করতেছিল সবাইকে কিন্তু জিজ্ঞেস করতেছিল, "আচ্ছা ওকে তোমার ফিল্মটা কি নিয়ে?" মানে লাইক, "আচ্ছা এটা কি? ওইটা কি? এটা কিভাবে?" সো ওই কিউরিয়াস মাইন্ডটা আসলে খুবই ইন্টারেস্টিং ছিল। আমার কাছে মনে হয় যে আমাদের ফিল্মকে যে বাইরে, মানে আমি পুরো ওভারঅল সাবকন্টিনেন্ট বা সাউথ এশিয়া ধরে বলছি, যে ইউরোপে বা আমেরিকাতে কিন্তু আসলে অ্যাপ্রিসিয়েট করতে তারা বাধ্য, কারণ দে আর ওয়াচিং সামথিং নিউ। এবং আমরা আসলে ওভারঅল সবাই মিলেই নিশ্চয়ই এই ১০০, ৫০০ বা ১৫০ বা যে বছরই হোক, এই আমরা তো একটা সিগনেচার তৈরি করেছি এবং সেটা একটা ইউনিক। আমি এটা টেকনিক্যাল ক্রিটিক্যাল আলাপ তো অন্যরকম হবে, সেটা কোন ভাবে ইউনিক, বাট ওভারঅল যদি একদম পপুলার রিসেপশনের জায়গা থেকে বলি, সেটার তো একটা আলাদা অ্যাপিল অবশ্যই আছে। না হলে এইভাবে এই পার্টিকুলার স্ট্রাকচারে তো আর এই সিনেমাটা এতদিন টিকে থাকতো না বা থ্রাইভ করতো না।
তো তোমাদেরকে অনেক ধন্যবাদ, আমি খুবই এনজয় করছিলাম, মনে হচ্ছিল যে অনেকদিন পর আবার ত্রিশালে বসে আড্ডা দিচ্ছে। এবং আমরা তো কেউই আর ত্রিশালে নাই, কিন্তু ওই মেমোরি আমাদের কাছে থাকবে। এবং আহ, সবচেয়ে বড় কথা, তুলসী মালা নিয়ে আমি খুবই আগ্রহী, যতটুকু শুনলাম আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে আইডিয়া। তো তোমাদেরকে প্রডিউসার, রাইটার, ডিরেক্টর দুইজনকেই শুভকামনা তুলসী মালা নিয়ে, এবং এটার অপেক্ষায় থাকলাম। এবং আমি আশা করব তোমরা যাই কাজ করো আমাদের সাথে শেয়ার করবে, আমরা জানতে পারবো যে তোমাদের কি কাজ হচ্ছে। আমার কাছে এটা খুব ভালো লাগে যে ধরো আমরা একসাথে শুরু করলাম, আমি যদি অন্য ফরম্যাটে ফিকশন নিয়ে চর্চা করছি, বাট আমাদের শুরুটা মোটামুটি কাছাকাছি সময়ে নিজেদের মধ্যে কথা বলে, এবং যার যার মতো করে এখন জার্নি করছি। এবং কোনো একটা পয়েন্টে যে আবার যদি আমরা এরকম আহ আলাপ করতে পারি, ভালো লাগবে আবার। তো ভালো থেকো শিশির এবং সুস্ময়, শুভকামনা। সুবর্ণ স্যার, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। আমাদেরও খুব ভালো লাগলো আসলে আমাদের এক্সপেরিয়েন্স শেয়ার করতে পেরে এখানে।